দুইটা ড্রাগ জানা দরকার। একটা হলো ফিব্রিনোলাইটিক আর একটা হলো ফিব্রিনোলাইটিক ইনহিবিটরস। দুই প্রকারের ড্রাগ, একটা হলো ফিব্রিনোলাইটিক। ফিব্রিনোলাইটিক কোন ড্রাগ? যারা হলো মানে এই যে ফিব্রিনোলাইসিস বা ক্লট ডিসোলিউশন যে ড্রাগগুলা, এরা কোন ধরনের ড্রাগ? যে ড্রাগগুলা ক্লটকে ভেঙে ফেলে তারা হলো ফিব্রিনোলাইটিক ড্রাগ। যেমন কি টিপিএ, স্ট্রেপ্টোকাইনেজ, ইউরোকাইনেজ, এই ড্রাগগুলা প্রায় ডিভিটি তে ব্যবহার করা হয়। দেখবে ডিভিটি, ডিপ ভেইন থ্রম্বোসিস, এটা তো একটা ক্লট, তাই না? আমাদের ভেসেলে, ভেইনে থাকে, বিশেষ করে পায়ের ভেইনে আটকে যায়। এই এই যখন এরকম ডিভিটি হয় তখন এই ভেইন এই ক্লটকে ভেঙে ফেলার জন্য, ভেঙে ফেললে কি হয়? রিসার্কুলেশন হয়, সার্কুলেশন আবার বেড়ে যায়। যেদিকে আটকে ছিল, যেই যে ক্লটটা যে জায়গায় আগে আটকে ছিল, এরপরে তার সার্কুলেশন হচ্ছিল না। এই ক্লটটা ভেঙে দেওয়ার ফলে কি হবে? ওই জায়গায় আবার রিসার্কুলেশন হবে। এটাই হলো সিস্টেম এই মানে ফিব্রিনোলাইটিক ড্রাগের। আবার কিছু কন্ডিশন আছে যেই কন্ডিশনে তোমার ক্লট করাটা বেশি জরুরি, ক্লট থাকাটা বেশি জরুরি বা ক্লট হওয়াটা বেশি জরুরি। এমন একটা এমন একটা কন্ডিশন কি, লাইক ওটি। ওটিতে শুধু ব্লিডিং হলে কিন্তু প্রবলেম, একটু ক্লট থাকলে ভালো। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি? ওই যে সাকশন দিয়ে ওই ক্লটটাকে উঠায় ফেলতে পারি, মানে ব্লিডিং কম হবে। তো যেই ড্রাগগুলা তোমার ক্লট প্রমোট করে তারা হলো ফিব্রিনোলাইটিক ইনহিবিটরস। এবার কি ক্লিয়ার সবাই? এই জিনিসটা এইভাবে বললে ভালো হতো, নর্মাল জিনিসটা উল্টাই বলছি। তোমরা কি বুঝছো? এই রাত্রি, রুনা, রায়হান, জি ভাইয়া, বুঝতে পারছি। রায়হান যে ছবিটা দিলে, এটা কিসের? এই ছবিটা কি গুগল থেকে নিছো নাকি এআই দিয়ে বানানো? এআই দিয়ে বানানো ভাই। কোনটা দিয়ে বানাইছো? জেমিনি? না ভাই, আমি চ্যাট জিপিটি ইউজ করি। ও আচ্ছা আচ্ছা, পেইড নাকি পেইড? আমি ভাইয়া গরিব মানুষ। ও আচ্ছা, না, ফ্রি। ফ্রি। আচ্ছা আচ্ছা, না ভালো, ভালোই দিছো। তো বানায় দেয় অনেক সুন্দর করে জিমিনি, হ্যাঁ, চ্যাট জেমিনিও জিপিটি। বানায়। আমি চ্যাট জিপিটি খুব একটা ব্যবহার করি না, তবে চ্যাট জিপিটি 5টার বেশি করা যায় না, করা যায়? হ্যাঁ ভাইয়া, ফ্রিতে 5টার বেশি দেয় না, পেড হ্যাঁ, এটাই, যেগুলো ওগুলো তা। সেইটাই। আচ্ছা, ভাইয়া চ্যাট তাহলে জিপিটিতে ছবি অনেক সুন্দর করে এডিট করা যায়। হুম, আচ্ছা, এইবার আমি আসি এখানে হলো, একটা বুদ্ধি খাটাই। হ্যাঁ বলো। আমার 2টা 3টা জিমেইল অ্যাড করে দেই, তাহলে একটা থেকে 5টা, একটা থেকে 5টা, একটা থেকে 5টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা অলরেডি পড়ে ফেলছি প্লাটিলেট সম্পর্কে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ফান্ডামেন্টাল, বুঝছো? এগুলো খুবই বেসিক। এগুলা এই জিনিসগুলা, এই জিনিসগুলো আজকে বললাম না, এগুলা হয়তো বা ছোট মনে হতে পারে, বাট এই জিনিসটা কোনো না কোনো চ্যাপ্টারে তোমার পেঁচায় এই কোশ্চেন গুলা করে। হয়তো বা পড়তেছি হলো হেমাটোলজিতে, এই প্রশ্ন করবে যা দেখবা যে ম্যাটারনিটিতে, প্রশ্ন করবে যে দেখবা যে ফ্র্যাকচারে। হয়তো এই জিনিসগুলো এইভাবে মিলায়া পড়ো, মানে বোঝার চেষ্টা করো যে কাহিনীটা, প্যাথোফিজিওলজিটা বোঝার চেষ্টা করো। তো ক্লটিং এর জন্য আমাদের কি লাগে? প্লাটিলেট, ভিডব্লিউ, এটা হলো তোমার একটা ফ্যাক্টর, ভন উইলব্র্যান্ডস ফ্যাক্টর, এই চ্যাপ্টারে আছে, একটু পরে পড়বো। আর একটা হলো 12 ক্লটিং, লাইক ফিব্রিনোজেন, প্রোথ্রোম্বিন, এগুলো আর কি। হ্যাঁ, এগুলো সবগুলো মিলে ক্লটিং হয়। হ্যাঁ, তো এটা দরকার নেই। তো আমরা অলরেডি পড়ছি যে ফিব্রিনোলাইটিক ড্রাগ বললাম কোনটা? যে ড্রাগগুলা ক্লটকে ভেঙে দেয়, লাইক স্ট্রেপ্টোকাইনেজ, ইউরোকাইনেজ, টিপিএ, এগুলো হলো এই ফিব্রিনোলাইটিক ড্রাগ। আর ফিব্রিনোলাইটিক ইনহিবিটরস, এরা হলো কি? এরা হলো যে ড্রাগগুলা আমাদের ক্লটকে প্রমোট করে বা ক্লট হতে সাহায্য করে। ঠিক আছে? এরা হলো কি? এই অ্যামনিওক্যাপ্রিক অ্যাসিড, তারপরে কি বলে, আম, আরে কি জানি বললাম, ট্রানএক্সামিক। অ্যামনিওক্যাপ্রিক অ্যাসিড, ট্রানাক্সামিক অ্যাসিড। এই ড্রাগগুলা কি করে? আমাদের সরি ক্লট হতে সাহায্য করে, মানে এরা ক্লটকে প্রমোট করে। ঠিক আছে? এই জন্য এই অ্যামাইনো ক্যাপ্রিক অ্যাসিড, ট্রানাক্সামিক অ্যাসিড, এগুলা বিভিন্ন বিশেষ করে ওটিতে ব্যবহার করা হয়। আরেকটা ইম্পর্টেন্ট কন্ডিশন হলো অ্যামাইনো ক্যাপ্রিক অ্যাসিড সেরেব্রাল অ্যানিউরিজমে ব্যবহৃত। সেরেব্রাল অ্যানিউরিজম কেন? কারণটা কি দেখো, সেরেব্রাল অ্যানিউরিজমে কেন এই অ্যামাইনো ক্যাপ্রিক অ্যাসিড, অ্যামাইনো ক্যাপ্রিক অ্যাসিড ব্যবহৃত হয় একটু দেখো। মানে যখন সেরেব্রাল অ্যানিউরিজম, আমাদের ব্রেনে যখন আউটপাউস ভেসেল থেকে একটা আউটপাউস তৈরি হয়, মানে একটা থলের মতো তৈরি হয়,
কম্প্রেসনেস নিয়ার বাই ক্রানিয়াল নার্ভ আর ব্রেন সাবস্টেন্স। এই ক্রানিয়াল নার্ভের ভিতরে যখন তোমার এই আউটপাউচ বা ইয়েটা তৈরি হয়, মানে বেলুনের মতো একটা থলে তৈরি হয় ভেসেলের পাশে দিয়ে, মে রাপচার কজিং হেমোরেজ, এবং এটা যখন তৈরি হয় তখন এটা প্রেসারে ছিঁড়ে যেতে পারে। ইনিশিয়ালি এই রাপচারের এই ইয়েতে এটা যদি ছিঁড়ে যায়, এটা যদি ভেঙে যায়, এটাই হলো কি তোমার ইন্টারক্র্যানিয়াল হেমোরেজ, হ্যাঁ, বা স্ট্রোকও বলতে পারি আমরা, চাইলে আমরা স্ট্রোকও বলতে পারি। স্ট্রোক মূলত কি? স্ট্রোক মূলত রাপচার অফ ক্রানিয়াল ভেসেল, সোজা কথা। স্ট্রোক মানে কি? রাপচার অফ ক্রানিয়াল রাপচার অফ ক্রানিয়াল ভেসেল। তো এই যে সেরেব্রাল অ্যানুরিজম যখন হয়, তো এটার ভিতরের এই আউটপোস্টটা কোনো কারণে যদি ছিঁড়ে যায়, তার ফলে কি হয়? ইন্টারক্র্যানিয়াল হেমোরেজ বা তোমার কি বলে ইন্টারক্র্যানিয়াল ব্লিডিং তৈরি হয়। এখন ইন্টারক্র্যানিয়াল ব্লিডিং হওয়ার ফলে আমাদের কি হয়? ওই জায়গায় একটা ক্লট তৈরি হয়। ইনিশিয়ালি ক্লট ফর্মস এট সাইট অফ ব্লিডিং। এই হেমোরেজ হওয়ার পরে ইনিশিয়ালি যেই সাইটটা ব্লিডিং হয়, সেখানে যে সাইটে ব্লিডিং হয় এখানে ক্লটস ফর্মেশন হয়। এখন আমি যদি এই ক্লটকে ভেঙে ফেলার জন্য ফিব্রোলাইটিক ড্রাগ লাইক কি স্ট্রেপ্টোকাইনেজ, ইউরোকাইনেজ দেই, তাহলে কি হবে? তাহলে এটা আবার রিব্লিডিং ঘটাবে। এই জন্য ইন্টারক্র্যানিয়াল হেমোরেজ বা বিশেষ করে আই রিপিট, হেমোরেজিক স্ট্রোক বা হেমোরেজিক মানে ইন্টারক্র্যানিয়াল হেমোরেজে তোমার ফিব্রিনোলাইটিক ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড। আমি কি বুঝাতে পারছি কেন এটা কন্ট্রাইন্ডিকেটেড? কারণ অলরেডি এক জায়গায় ব্লিডিং হয়েছে, ব্রেনে এক জায়গায় ব্লিডিং হয়েছে, ব্লিডিং হওয়ার পর এটা ক্লট হয়ে গেছে। তুমি যদি এই ক্লটটাকে ভেঙে ফেলার জন্য ফিব্রিনোলাইটিক ড্রাগ লাইক স্টেটোকাইনেজ, ইউরোকাইনেজ, টিপি এই ড্রাগগুলো দাও, যে ক্লটটা এতদিন ছিল ওই ক্লটটা ভেঙে গিয়ে আবার রিব্লিডিং ঘটাবে। এই কারণে এই মানে হেমোরেজিক স্ট্রোক বা ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজ, এই কন্ডিশনে তোমার এই ফিব্রিনোলাইটিক ড্রাগ দেয়া যায় না। ক্লিয়ার? রুনা, রাত্রি, লাবণী, সাদিয়া, তোমরা কি সবাই বুঝছো কি বলছি আমি? ইম্পর্টেন্ট জি ইনফরমেশন ভাইয়া। কিন্তু এটা। রাত্রি, লাবণী, এবার বুঝতে পারছি। আচ্ছা, ভাই আমি একটু বিজি এখন। হ্যাঁ তুমি তো ডিরেক্ট আছো। সাদিয়া, আশা করি বুঝছো। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে কেন আমরা এই কন্ডিশন দিতে পারি না? কারণ এই ফিব্রিনোলাইটিক ড্রাগ দিলে ওইটা যে কলরটা আছে ওটা ভেঙে আবার রিব্লিডিং করায়। এই কন্ডিশনে কখনো আমরা এই ধরনের ড্রাগ দিতে পারি না। হ্যাঁ, আবার আরেকটা জিনিস দেখো, অ্যামাইনো ক্যাপ্রিক অ্যাসিড এটা মেনস্ট্রুয়াল ব্লিডিং এ ব্যবহার করা হয়। কারণটা কি? এটা কি করে? কেন অ্যামাইনো ক্যাপ্রিক অ্যাসিড ব্যবহার করা হয়? কারণ এই ড্রাগটা মানে ব্লিডিংটাকে বন্ধ করে দেয়, ক্লট ফর্মেশন করে ফেলে। হ্যাঁ, ইউজ টু প্রিভেন্ট ফিব্রিনোলাইসিস এন্ড রিব্লিডিং ইন পেশেন্ট উইথ সরি, এটা হলো অ্যামিনো ক্যাপ্রিক, এটা করতেছি না। আর ট্রানাক্সামিক অ্যাসিড যেটা আছে, ট্রানাক্সামিক অ্যাসিড এটা মেনস্ট্রুয়াল ব্লিডিং এ ব্যবহৃত হয়। তোমরা হয়তো অনেকে জেনে থাকো যে ভাই ট্রানাক্সামিক ওই যে অ্যাসিড, ট্রাকজিন। ট্রাক্সিল, ইয়েস ট্রাক্সিল, এরা আমাদের ব্লিডিং বন্ধ করতে সাহায্য করে। এটা ব্লিডিং মেনস্ট্রুয়াল বন্ধ করে ব্লিডিং দেয়। এ, হ্যাঁ ব্লিডিং বন্ধ করে দেয়। এই জন্য এদেরকে ফিব্রিনোলাইটিক ইনহিবিটরস। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম যে ফিব্রিন মানেই তো ক্লট। হ্যাঁ, ফিব্রিন মানেই তো ক্লট। এটা তো ক্লটিং ফ্যাক্টর। 12 ক্লটিং ফ্যাক্টর আছে না, ফিব্রিন, প্রোথ্রম্বিন, ঠিক আছে? তো অ্যামিনো ক্যাপ্রিক অ্যাসিড ইউজ টু প্রিভেন্ট ফিব্রিনোলাইসিস এন্ড রিব্লিডিং ইন পেশেন্ট উইথ অ্যানিউরিজম। আচ্ছা, অ্যানিউরিজমে কেন এই অ্যামিনো ক্যাপ্রিক অ্যাসিড ব্যবহৃত হয়? অ্যানিউরিজম যখন, ওই যে বললাম, অ্যানিউরিজম হলে ওই যে এটা যদি চাপে কোনো কারণে ব্লিডিং হয়ে যায়, তখন তোমার এই কি বলে এই এই ওই ক্লটটা যাতে স্টে করে লং টাইম, এই জন্য এই অ্যামিনো ক্যাপ্রিক অ্যাসিড মানে এটা আরো ক্লটিং প্রমোট করে। এই জন্যই তোমার এই ড্রাগটা দেওয়া হয়। ঠিক আছে?
আর এটা অ্যান্টিডোট কি? তাহলে ফিব্রিনোলাইটিক ইনহিবিটরস এর অ্যান্টিডোট কি? থ্রোম্বোলাইটিক বা ফিব্রিনোলাইটিক। ঠিক আছে? বা স্টেটোকাইন ইউরোকাইনেজ এগুলো। ঠিক আছে? এই যে ফিব্রিনোলাইটিক ইনহিবিটরস, অ্যামিনো ক্যাপরিক অ্যাসিড, ট্রানএক্সামিক অ্যাসিড এটসেট্রা, যেটা ট্রাক্সিল হিসেবে পরিচিত না? ট্রানএক্সামিক অ্যাসিড বা লিস্টেডা ট্রেড নেম। ট্রানএক্সামিক অ্যাসিড প্রিভেন্টস এনজাইমস ইন দি বডি ফ্রম ব্রেকিং ডাউন ব্লাড ক্লটস। ট্রানএক্সামিক অ্যাসিড ইজ ইউজড টু ট্রিট হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। এই কারণে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং এটা ব্যবহৃত হয়। আমরা এই যে অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ সম্পর্কে অলরেডি জানি, যে অ্যাসপিরিন, ক্লোপিড্রোজেল, ডাইপিরিডামল, টিক্লোডিপিন, ট্রিকাগ্রো এটসেট্রা। এবার আসি হলো স্প্লিন। এটাও কিন্তু আমাদের হেমাটোলজির একটা অংশ, হ্যাঁ? স্প্লিন। স্প্লিনটা কি? ইটস এ স্প্লিনটা মূলত এটাকে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয়। আরবিসির শেষ জীবনাবসান হয় হলো এই স্প্লিনের ভিতরে। আমরা মনে আছে কিনা জানি না, যে আরবিসি শেষে এসে আটকা পড়ে কোথায়? এই স্প্লিনে। বিন শেপড অর্গান লাইজ বিনিথ ডায়াফ্রাম বিহাইন্ড দ্য লেফট অফ স্টোমাক। একটা বিন শেপের মতো একটা অর্গান, যেটা আমাদের ডায়াফ্রামের পিছনে লেফট সাইডে, স্টোমাকের লেফট সাইডে থাকে। স্টোর অ্যাপ্রক্সিমেটলি 200 ml অফ ব্লাড। ইম্পর্টেন্ট ইন ফ্যাগোসাইটোসিস। এটা ওই যে ফ্যাগোসাইটোসিস একটা প্রক্রিয়া যেখানে তোমার কি বলে ওই যে ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়াকে এনগালফ করার বা আম, কি বলে এটাকে, একটা প্রক্রিয়া। যাই হোক, ইম্পর্টেন্ট ইন ফ্যাগোসাইটোসিস, এই স্প্লিনটা একটা ফ্যাগোসাইটোসিস একটা প্রক্রিয়া, যে যে প্রক্রিয়ার মাধ্যমে মাইক্রো অর্গানিজম খেয়ে ফেলে ডাব্লিউবিসি। ইম্পর্টেন্ট ইন ফ্যাগোসাইটোসিস, রিমুভ দ্য ডিস্ট্রয়েড আরবিসি ফ্রম সার্কুলেশন। ইয়েস, অলরেডি বলে ফেলছি, আমরা এটা জানি। বিলিরুবিন পড়ানোর সময় ওখানে বলছিলাম যে এটা 120 দিন পরে এটা আমাদের আরবিসি গুলা আমাদের স্প্লিনে এসে আটকা পড়ে। ইনভলভড ইন অ্যান্টিবডি প্রোডাকশন। ইয়েস, ইনভলভড ইন অ্যান্টিবডি প্রোডাকশন। এবং প্রাইমারি বাচ্চাদের ক্ষেত্রে প্রাইমারি ইমিউনিটি প্রোভাইড করে এই স্প্লিন। আই রিপিট, বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু বাচ্চারা ইমিউনিটি সিস্টেম খুবই কম ডেভেলপ হয়, তো এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে প্রাইমারি ইমিউনিটি প্রদান করে স্প্লিন। এই জন্য স্প্লিনেক্টমি ক্যান লিড টু ইমিউনোসাপ্রেশন ইন চিলড্রেন। এই জন্য বলা হয়েছে যে বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু স্প্লিন প্রাইমারি ইমিউনিটি প্রোভাইড করে, এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো কারণে ই- মানে কোনো ডিজিজ হোক, কোনো কন্ডিশন হোক, স্প্লিনেক্টমি করার প্রয়োজন পড়ে, এটা সর্বোচ্চ অ্যাভয়েড করার চেষ্টা করা হয়। আই রিপিট, বাচ্চাদের ক্ষেত্রে তোমার এই স্প্লিন প্রাইমারি ইমিউন সিস্টেম অর্গান হিসেবে কাজ করে। কোনো কারণ হোক, কোনো ডিজিজ হোক, কোনো যে কোনো কারণে হোক, কোনো কারণে যদি স্প্লিনেক্টমি করার প্রয়োজন, এটা সর্বোচ্চভাবে অ্যাভয়েড করার চেষ্টা করা হয়। কারণ স্প্লিনেক্টমি করা হয়ে গেলে বাচ্চাদের তখন আর তার ইমিউনিটি প্রদান করার মতো খুব ভালো কিছু থাকে না বডিতে। ঠিক আছে? ইম্পর্টেন্ট কিন্তু এটা, ভেরি ইম্পর্টেন্ট। In adults, function of spleen can be taken over by reticuloendothelial system. I repeat, in adults, function of spleen can be taken over by reticuloendothelial system. Reticuloendothelial system. Reticuloendothelial system হলো আমাদের বডিতে 3টা অর্গান নিয়ে রেটিকুলোএন্ডোথেলিয়াল সিস্টেম হয়। সেটাকে হলো স্প্লিন, কিডনি, দাঁড়াও, এই যে স্প্লিন, কিডনি এবং লিভার। মানে স্প্লিন, লিভার এবং লিম্ফ নোড, সরি, স্প্লিন, লিভার এবং লিম্ফ নোডস, এগুলো আমাদের ফিল্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ? রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, এই সিস্টেমের 3টা জিনিস, একটা হলো স্প্লিন, লিভার, একটা হলো লিম্ফ নোডস। আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে আমাদের স্প্লিনেক্টমি করলেও বাকি যে লিভার এবং লিম্ফ নোড আছে এগুলো দিয়ে কাজ চালানো যায়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে প্রাইমারি যেই অর্গানটাই তোমার মানে উম, সবচেয়ে বেশি ইমিউনিটির জন্য হেল্প করে সেটাই হলো স্প্লিন। বাচ্চাদের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করা হয় স্প্লিনেক্টমি না করার জন্য, রিমেম্বার, হ্যাঁ? আরেকটা জিনিস এখানে না বললেই নয়, সেটা হলো এই যে লিভারের 2টা সেলের মানে হেপাটোসাইট, একটা হলো কুপার সেল। লিভারের 70% সেল হলো এই কুপার সেলস, হ্যাঁ? যেটা আমরা ইয়েতে দেখছি,
আহ, আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, আজকে বেশি আর আগাবো না। সেটা হলো ইনফেকশাস মনোনিউক্লিওসিস নামের একটা এটা আজকে লেখো না, জাস্ট শোনো। মানে যারা বড় তাদের ইন বড় বলতে কি, বড় টড় নেই আসলে। আমাদের লিভার, আমাদের স্প্লিন একটা প্রবলেম হয় যেটাকে ইনফেকশাস মনোনিউক্লিওলাইসিস বলা হয়। একটু শুনো, এটা এই চ্যাপ্টারে আছে, পাবো একটু। একটা বিষয় আছে যেটা হলো ইনফেকশাস মনোনিউক্লিয়াস। এটা হাইলি ইম্পর্টেন্ট একটা টপিক। এটা আমার স্যারেরও আসছে এনক্লেক্সে, আমিও পাইছি, আমাদের সাথে অনেকেই পাইছে এই প্রশ্নটা। ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস, এই ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস এটা একটা স্প্লিনের একটা রোগ যেটা এপস্টিন বার ভাইরাস দ্বারা স্প্লিন আক্রান্ত হয়। এবং এই এপস্টিন বার ভাইরাস যখন আক্রান্ত করে লিভার, স্প্লিনোমেগালি হয়, মানে স্প্লিন, লিভার তো না, স্প্লিন, স্প্লিন বড় হয়ে যাবে। এটা হাইলি লিথাল কন্ডিশন তৈরি করে পেশেন্টের, হ্যাঁ। আর আমাদের স্প্লিন কিন্তু হাইলি ভাস্কুলারাইজড। আমাদের বডিতে বেশ কয়েকটা জায়গা আছে যেগুলো হাইলি ভাস্কুলার। একটা হলো স্প্লিন, লিভার, কিডনি, তারপরে এই যে থাইমাস, এই জায়গাগুলো খুবই হাইলি ভাস্কুলারাইজড। তো এই যে এইসব জায়গাগুলোতে যখন তোমার মানে বিশেষ করে স্প্লিনে যখন এপস্টিন বার ভাইরাস দ্বারা কোনো স্প্লিন আক্রান্ত হয়, তখন এটাকে ইনফেকশাস মনোনিউক্লিওলাইসিস বলা হয়। ইনফেকশাস মনোনিউক্লিওলাইসিস, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা এই চ্যাপ্টারে পড়বো, হ্যাঁ। এরপর আসে যখন হলো স্প্লিনোমেগালি হয়। হ্যাঁ, এর ফলে স্প্লিনোমেগালি, স্প্লিন বড় হয়ে যায় এই এই ভাইরাসের কারণে, হ্যাঁ। এরপর আসে হলো আমরা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের ভিতরে অলরেডি তিনটা জিনিস জানি। একটা হলো লিভার, স্প্লিন, আর একটা হলো লিম্ফ নোড। এরপর আরেকটা জিনিস আছে হলো লিভার। লিভারের দুইটা সেল অলরেডি আমরা জানি। কুপার সেলস অফ লিভার আর এ পার্ট অফ রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, যেটা অলরেডি বলছি। লিভার অলসো ইনভলভড ইন প্রোডাকশন অফ ক্লটিং ফ্যাক্টরস লাইক ওই যে কি বলে, এই প্রোথ্রম্বিন, এটা লিভার তৈরি করে। ফিব্রিনোজেন, এগুলা এগুলো সবই তোমার প্রোটিন, যেগুলো লিভার তৈরি করে ফর ক্লটিং পারপাস, ঠিক আছে। আর এই ছিল আজকের মতো পড়া। ইনশাল্লাহ আগামীকালকে থেকে স্পিড একটু বাড়বে। তো ফান্ডামেন্টাল